করে কাজ করুন। সুপ্রিম কোর্টের যে জাজ মহাশয় আমাদের জাজমেন্ট কপিটা লিখেছেন, তাকেও যদি আজকে আবার পরীক্ষা দিতে বলা হয়, আমার মনে হয় না তিনি সাকসেস হতে পারবেন। যে কলকাতা হাইকোর্ট যখন আমাদের প্যানেলটা বাতিল করেছিল, তখন তার অজুহাত দিয়েছিল যে স্যাগ্রিগেশন করা যাচ্ছে না, কোনোভাবেই পৃথকীকরণ করা যাচ্ছে না। আর সুপ্রিম কোর্ট আমাদের প্যানেলটা বাতিল করলো স্যাগ্রিগেশনের জন্য নয়। কি কারণ? যে নাকি আমাদের নিয়োগ প্রক্রিয়াটাই অবৈধ। তাই এই রায় যেমন যুক্তিপূর্ণ নয়, আবার আইন যদি শুধু যুক্তির কথা বলবে, তো আইনে কি কোনো মানবিকতা নেই? তাহলে যে আইনের মধ্যে কোনো মানবিকতা নেই, সেই আইনটাকেই আমরা মানি না। এই আইনটাকে কোনোভাবেই আমরা মানতে পারবো না। কি করে সবাইকে বলে অল আর ফ্রড? আমি আমার প্রতিবেদনে প্রতিদিনই একটা কথা প্রায়ই বলি যে মহাভারতের যুদ্ধে, কুরুক্ষেত্রের যুদ্ধে শ্রীকৃষ্ণ গোটা গীতা পাঠ করে শুনিয়েছিলেন, তবে অর্জুন নিজের আত্মীয়দের বিরুদ্ধে যুদ্ধ করতে নিজের গান্ডিব তুলে ধরেছিলেন। আমি জানি না এই রাজ্যের মানুষকে আর কত বোঝাতে হবে, কি বোঝাতে হবে? গীতা পাঠ করতে হবে, চণ্ডী পাঠ করতে হবে, দুর্গাপুজোর মন্ত্র বলতে হবে, নাকি আমাদের রাজ্যে কি নাটকবাজি আর ঢপবাজি চলছে সেই সমস্ত দেখালেও আমাদের রাজ্যের জেগে ঘুমিয়ে থাকা মানুষের ঘুম ভাঙছে না। আজকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের তোষামুদে পারিষদ এবং চামচাদের দিয়ে নিজের মুখ রক্ষার চেষ্টা করলেন। কাদেরকে বলতে দেওয়া হলো? যারা ইতিমধ্যেই এই চাকরি বাতিল নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছাকাছি এসে গেছেন, তৃণমূলটা করেন মন দিয়ে, তাদেরকেই বলতে দেওয়া হলো। আর এই বাংলার 2-3 জন বুদ্ধিজীবীকে হাজির করা হলো, যারা চাকরি গেছে কি যায়নি, কি হলো না কিছু এসে যায়নি, তাদের কাজ হচ্ছে মঞ্চে উঠে মমতা বন্দ্যোপাধ্যায়কে একটু বাটার মাখানো। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আজকে যারা যোগ্য চাকরি প্রার্থী যারা ছিলেন, যারা যোগ্য শিক্ষক যারা ছিলেন, যাদের চাকরি চলে গেছে, আমি জানি না এই নেতাজি ইন্ডোরে যাওয়ার পর তারা আজীবন নিজেদেরকে এই লজ্জার হাত থেকে বাঁচাতে পারবেন কিনা। কি হলো আজকে? এই নাটকবাজি এবং ঢপবাজি বাংলার মিডিয়া আপনাদের দেখাবে না। শেষ অবধি দেখুন কিভাবে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সবার চোখের সামনে বাংলার মিডিয়া যেগুলো দেখালো না, সেই নাটকবাজি এবং ঢপবাজি করে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের মুখ বাঁচানোর চেষ্টা করলেন। শেষ অবধি দেখুন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করে নিয়েছেন, আমি একটা প্রতিনিধি দল তোমাদের মধ্যে থেকে করে দিয়েছি। 26,000 শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি চলে গেল। মমতা বন্দ্যোপাধ্যায় চিন্তার জনকে সামনে নিয়ে চলে এলেন প্রতিনিধি। কারা? তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলতে পারবেন, সব রকমের কথা বলতে পারবেন, হয়তো তাদের চাকরিও হয়ে যাবে অন্য ক্ষেত্রে। 3 জন চাকরি চুরে গেল, তারা ভাষণ দিল আজকে। কোন 3 জন? যে 3 জন মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রইলেন, তার সঙ্গে কথা বললেন এবং আইনের সমালোচনা করলেন, জাজেদের সমালোচনা করলেন। একবারও কেউ বলল না যে মাননীয় মুখ্যমন্ত্রী, আপনার মন্ত্রী শান্ত্রী, আপনার সরকারের চুরির জন্য আমাদের এই অবস্থা। কি করে বলবে? তৃণমূলটা করে, তাদেরকেই একেবারে মঞ্চের প্রথম সারিতে নিয়ে এসে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের মুখ বাঁচানোর চেষ্টা করলেন। ছোট্ট করে দেখুন, 3 জনকে বলার সুযোগ দেওয়া হলো, 3 জন কি বললেন দেখুন আপনারা। এইখানে উপস্থিত যত সরকারি কর্মচারী আছেন, ইনক্লুডিং সুপ্রিম কোর্টের যে জাজ মহাশয় আমাদের জাজমেন্ট কপিটা লিখেছেন, তাকেও যদি আজকে আবার পরীক্ষা দিতে বলা হয়, আমার মনে হয় না তিনি সাকসেস হতে পারবেন। যে কলকাতা হাইকোর্ট যখন আমাদের প্যানেলটা বাতিল করেছিল, তখন তার অজুহাত দিয়েছিল যে স্যাগ্রিগেশন করা যাচ্ছে না, কোনোভাবেই পৃথকীকরণ করা যাচ্ছে না। আর সুপ্রিম কোর্ট আমাদের প্যানেলটা বাতিল করলো স্যাগ্রিগেশনের জন্য নয়। কি কারণ? যে নাকি আমাদের নিয়োগ প্রক্রিয়াটাই অবৈধ। কিন্তু আমাদের রিটেন টেস্ট, ভেরিফিকেশন, ভাইভা, প্রত্যেকটা প্রসিডিওর আমরা সুন্দরভাবে মেনে আমরা চাকরিটা জয়েন করেছিলাম। কিন্তু কোন যুক্তিতে এই মহামান্য আদালত এই রায় দিল আমরা বুঝতে পারলাম না। তাই এই রায় যেমন যুক্তিপূর্ণ নয়, আবার আইন যদি শুধু যুক্তির কথা বলবে, তো আইনে কি কোনো মানবিকতা নেই? তাহলে যে আইনের মধ্যে কোনো মানবিকতা নেই, সেই আইনটাকেই আমরা মানি না। এই আইনটাকে কোনোভাবেই আমরা মানতে পারবো না। কি করে সবাইকে বলে অল আর ফ্রড?
আপনারা বাঁচলেন না কেন? অল আর ফ্রড মানে জানেন? আজকে যখন আমি আবার পাড়ায় বেরোবো তখন আমাকে বলবে, কিরে কত টাকা দিয়েছিলিস, কিরে কাকে ধরেছিলিস? আমি কাকে বলবো, কার কাছে এই কথাটা বলবো? আমি সুবিচার চাই, চিৎকার করে করে বলছি, আমি সুবিচার চাই। আমার যোগ্যতায় পাওয়া চাকরিটা ফিরে পেতে চাই, আর কিছু চাই না, আর কিছু চাই না। এ তো গেল যাদের চাকরি গেছে তাদের কথা। এরকম বহু চাকরি নিয়ে আন্দোলন, তাদের কয়েকজন মুখকে তুলে এনে তাদেরকে চাকরি দিয়ে পুরো আন্দোলনটাই ঘেঁটে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। গত 14 বছরে অনেক উদাহরণ আছে। এদের তো সবে চাকরি গেছে, তৃণমূলটা করে, তৃণমূলের হয়ে ঝোল টেনেই বলবে। কিন্তু একটা প্রবাদ আছে জানেন তো, যে সমাজে বুদ্ধিজীবী শিক্ষিত মানুষরা চুপ করে বসে থাকে, কোনো প্রতিবাদ করে না, কোনো অন্যায়ের প্রতিবাদ করে না, সেই সমাজ খুব তাড়াতাড়ি ধ্বংস হয়ে যাবে। কিন্তু এটা বলা নেই প্রবাদে যে সমাজে বুদ্ধিজীবী শিক্ষিতরা শুধুমাত্র চটি চেতে যাবে এবং চামচাবাজি করে মানুষকে ভুল বোঝাতে একের পর এক মিথ্যা কথা বলে যাবে, এবং যিনি চুরি করলেন, যার মন্ত্রীরা চুরি করলো, যার সরকার চুরি করলো, হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টে প্রমাণ হয়ে গেল, তাকেই বাটার মাখাবার চেষ্টা করবেন, তাহলে এই বাংলার সমাজ ব্যবস্থাটা কি হবে সেটা বললেন না। মমতা বন্দ্যোপাধ্যায় নিজের মুখ বাঁচাতে আজকে এই মঞ্চে হাজির করে দিলেন 3 জন লোককে। এই বাংলার প্রতিটা মানুষ জানে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছের লোক, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়েই বলবেন। চাকরি গেল কি গেল না, চাকরি এলো কি এলো না, কিচ্ছু এসে গেল না। 3 জনকে আনা হলো, 3 জন আবার এসে মমতা বন্দ্যোপাধ্যায়কে এত বাটার মাখালেন যে বিশ্বাস করুন, ওখানে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও মনে হয় লজ্জায় পড়ে গেছেন যে এই মঞ্চটা অন্তত মমতা বন্দ্যোপাধ্যায়কে তেল দেওয়ার মঞ্চ ছিল না। এক এক করে শুনুন। সুবোধ সরকার, আবুল বাসার এবং একজন ভাইস চ্যান্সেলর অমিয় পান্ডা, 3 জনকে মমতা বন্দ্যোপাধ্যায় আনলেন এই যে চাকরি চুরি, তার সরকার চুরি করেছে বলে এতগুলো চাকরি চলে গেছে, সেই মুখ বাঁচাতে। এই শিক্ষিত মানুষরা, বুদ্ধিজীবী মানুষরা কি মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ বাঁচাতে পারলেন? সেই সিদ্ধান্তটা আপনাদের নিতে হবে। আগে শুনুন আবুল বাসার, সুবোধ সরকার, অমিয় পান্ডা, শুনুন। আর এখানে যারা যোগ্য মেধাবী শিক্ষকরা এসেছেন, এখানে বঞ্চিত যারা আজকে, তাদের সঙ্গে আমি একেবারেই সহমত যে ভারতবর্ষের বিচার ব্যবস্থা একটা অন্ধ গলিতে ঢুকে পড়েছে। এটা একটা প্রহসনে পরিণত হয়েছে। এদের উপরে আর আস্থা রাখা যাচ্ছে না এবং বাঙালিকে একটা মহা সংকটের মধ্যে ফেলে দিয়েছে। এবং এ সমস্ত গভীর ষড়যন্ত্রের ব্যাপার, এর পিছনে রাজনীতি আছে, অত্যন্ত সংকীর্ণ দলীয় রাজনীতি আছে। আমাদের মুখ্যমন্ত্রী একটা কথা বলেন যে ধর্ম যার যার তার তার, কিন্তু ধর্মকে ঘিরে যে উৎসব সেটা সবার। তেমনি আমি ওই সেই সুরেই বলবো যে দল দলেরই, কিন্তু মুখ্যমন্ত্রী সবার। অতএব চাইতে আইনের ভাষায় আছে, যার যা নেই সে তা দিতে পারে না, তার কাছে চাইতে হবে যিনি দিতে পারেন। এটা একটা লাতিন পরিভাষা আছে আইনের, নিমো দ্যাট কুইনেন হ্যাভেট, যার যা নেই সে তা দিতে পারে না। অতএব মুখ্যমন্ত্রীর কাছে চাইতে হবে। তিনিই আজকে পুলিশেরও মানবিক মুখ তৈরি করে দিয়েছেন, আমাদের বুকে হৃদয় দিয়েছেন বাঙালির। তিনি ব্যবস্থা করবেন। আমি 2 মিনিটে একটি ছোট্ট কথা আপনাদের বলি। দু মিনিটের একটি লিখিত অংশ। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে আমরা আজ তাকিয়ে আছি। তিনি সেই অভিভাবক যিনি আপনাদের দিশা দেখাতে পারেন, যে দিশা একই সঙ্গে মানবিক এবং আইনানুগ হয়ে
এই ক্রান্তিকালে বাতিঘর হয়ে উঠবে। আপনাদের চোখের জল আমাদের সবার চোখকে সিক্ত করে চলেছে। আপনাদের হাহাকার আমাদের বিদীর্ণ করে চলেছে। আমরা ঘুমোতে পারছি না। অন্যদিকে কিছু হিংস্র মানুষ বাংলাকে বিপদে ফেলে আপনাদের পথে বসিয়ে বাংলার সম্মান ভুলুণ্ঠিত করে আজ উল্লসিত। বাংলার মুখ কালো করাই তাদের জীবিকা। আজ আমাদের সেই দিন যখন চোখ মুছে মাথা তুলে ধ্বংসস্তূপ থেকে উঠে দাঁড়াতে হবে। মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি ভারতবর্ষের শ্রেষ্ঠ মানবিক মুখ্যমন্ত্রী। তার প্রমাণ কন্যাশ্রী থেকে লক্ষ্মী ভাণ্ডার পর্যন্ত পরিব্যাপ্ত হয়ে আছে। আপনার মানবিকতাই হলো সেই সুপ্রিম কোর্ট যা আমাদের সবার চোখের জল মুছিয়ে দিতে পারবে। আসলে অদ্ভুত আঁধার এক এসেছে পৃথিবীতে আজ। যারা অন্ধ সবচেয়ে বেশি আজ চোখে দেখে, তারা যাদের হৃদয়ে কোনো প্রেম নেই, প্রীতি নেই, করুণার আলোড়ন নেই। পৃথিবী অচল আজ তাদের সুপরামর্শ ছাড়া। আমি জানি আজকে ক্ষুধার রাজ্যে গদ্যময় পৃথিবীতে আপনারা বলবেন এ তো অন্যায়, কিন্তু আমি দৃঢ় বিশ্বাস করি যে আমাদের শিক্ষককুল অত্যন্ত পরিশ্রম, দক্ষতা, সঠিক প্রস্তুতি নিয়েই চাকরির পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। বিশ্ববিদ্যালয়ের আঙিনায় থেকে আমার এই উপলব্ধিটুকু হয়েছে যে আজকে তারা একটা দুর্ভাগ্যের শিকার। খুব কষ্ট হয় জানেন, খুব যন্ত্রণা ক্লিষ্ট হই যখন দেখি এই দুর্যোগকালে বেশিরভাগ মানুষই আজকে আমরা সহমর্মিতার হাত বাড়িয়ে দিয়েছি। কিছু শ্রেণীর মানুষের মনে আজকে একটা উল্লাস। তাদের কাছে একটি কথাই রাখবো আবেদন, নগরে আগুন লাগলে দেবালয়ও রক্ষা পায় না। তিনজনকে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করে দিয়েছেন প্রতিনিধি দল। এই তিনজন মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ বাঁচানোর জন্য যতটা সম্ভব করবেন, এবং বাকি যে 26,000 মানুষের চাকরি চলে গেছে তাদেরকে দলে টেনে আজকে নেতাজি ইন্ডোরে নিয়ে গেলেন। বাংলার মানুষ, গ্রামগঞ্জের মানুষ, তাদেরকে তো ঢপবাজি দিয়ে মিথ্যা কথা বলে 14 বছর ভুলিয়ে রেখেছেন বাংলার ভোটারদের। শিক্ষিত সমাজ, তৃণমূলের লোকেদের ছেড়ে দিলাম, বাকি যেসব 17,000 মানুষের চাকরি চলে গেছে তারা যোগ্য না অযোগ্য কেউ বার করতে পারেনি। সেই 17,000 শিক্ষক কি আজকের এই নাটকবাজি, এই ভাওতাবাজি কি বুঝতে পারলেন না? তৃণমূলের প্রোগ্রামে, তৃণমূলের মুখ বাঁচাতে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ বাঁচাতে আজকে যে 17,000 যাদের যোগ্যতা নিয়ে প্রশ্ন রয়ে গেল, তারাও তাদের অধিকাংশ হাজির হয়ে গেলেন শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ বাঁচানো দেখতে। কি বলবেন আপনারা? মেইনস্ট্রিম মিডিয়া না দেখালেও আমরা তো আছি, আমরা আছি। কুরুক্ষেত্রের যুদ্ধে গীতা পাঠ হয়েছিল, আমরা লড়াই করে যাব যতদিন না জেগে ঘুমিয়ে থাকা এই বাঙালির ঘুম ভাঙছে। আর এই নাটকবাজি বলার কিছুই নেই, একেবারে প্রকাশ্যে সবার চোখের সামনে এই নাটকবাজিটা হলো। সামান্যতম বুদ্ধি থাকলে এই নাটকবাজিটা এই বাংলার যে কোনো মানুষ ধরতে পারবে। কি বলেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার এই ধরনের নাটকবাজি এবং কোনো ভাওতাবাজি চেপে রাখতে দেব না।